করছে যে নতুন পর্ব প্রেরদোয়ে সবাইকে আবার একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে, সে কলকাতায় পড়াশোনার জন্য এখন রয়েছে, কিন্তু এই যে ঘটনা সে লিখে পাঠিয়েছে সেটা কিন্তু তার গ্রামের বাড়ি মেদিনীপুরে হয়েছে। যেমন করে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুকমল, আমার বাড়ি মেদিনীপুরে। পড়াশোনার জন্য আমি কলকাতায় রয়েছি। আমার এমকম চলছে, এমকম সেকেন্ড ইয়ার। যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আজ থেকে 3-3.5 বছর আগের ঘটনা। এবার বিষয়টা হচ্ছে, আমার দুই বন্ধু ছিল, এখনো রয়েছে, তাদের সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে। দুজনের নাম হচ্ছে নেহা আর একজনের নাম হচ্ছে সপ্তক। দুই বন্ধু আমার খুব ক্লোজ ছিল আর কি কলেজে। এবার নেহা একটু ভূত প্রেত নিয়ে একটু বেশি ইন্টারেস্ট ছিল ওর। মানে ভূত প্রেত যেখানে আর কি থাকে বা দেখা যায় সেখানেও যাওয়ার খুব ইচ্ছে। সারাদিন ভূতের গল্প পড়তো, গল্প শুনতো এবং বই দেখতো, এইসব আর কি। ভূতের ওপর বেশি একটু ঝোঁক ছিল আর কি। একবার কি হয়, কলেজের মধ্যে আমরা তিনজন বসে রয়েছি আমাদের ক্লাসে, আমাদের বেঞ্চে। তখন ওকে দেখলাম ও কিছু একটা তার নিজের মোবাইলে সার্চ করছে, হন্টেড প্লেস এরকম করে কিছু সার্চ করছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কে তুই হন্টেড প্লেস সার্চ করছিস, তুই তো যাবি নাকি হন্টেড ভূতের জায়গা, ভূত ধরতে যাবি নাকি, এরকম করে বলেছি। তখন ও বলছে হ্যাঁ আমি ভাবছি যে এরকম যাব। তখন সপ্তক সপ্তক ছেলেটা আবার নেহাকে একটু পছন্দ করতো আর কি, কিন্তু কোনোদিন বলতে পারতো না, ভয় যাতে বন্ধুত্ব ভেঙে যায় এরকম ভয় বলতে পারতো না, কিন্তু পছন্দ করতো, শুধু আমিই জানতাম। তো ও আবার বলছে যে তুই আবার ভয় ভূতের জায়গায় যাবি, তোর আবার কিছু হয়ে গেলে, এই সেই অনেক কথা বলছে। এবার আমি তখন ওদেরকে ইয়ার্কি মেরে বলেছিলাম যে আমাদের বাড়িতে, আমাদের গ্রামে একটা কলেজ রয়েছে। কলেজটা প্রায় 50-60 বছর পুরনো কলেজ। 50-60 বছর ধরে খালি অবস্থায় পড়ে রয়েছে, মানে কলেজ আরো পুরনো কিন্তু 50-60 বছর হয়ে গেছে, সেখানে একদম পুরো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তো অনেকেই বলেছে সেখানে নাকি কিছু না কিছু তো রয়েছে। অনেকে রাতের বেলা ওখান দিয়ে যাদের আসা যাওয়া আছে আর কি, অ্যাকচুয়ালি কেউ যায় না সূর্য ডোবার পরে, কিন্তু যারা একবারেই চলে যায় বা আর কোনো উপায় নেই, তা নাকি অনেক শব্দ বা অনেক কাউকেই দেখেছে। তখন সপ্তক আমাকে বলছে যে তুই কোনোদিন দেখেছিস? আমি বললাম না, সত্যি কথা বলতে আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার বাবা কাকারা দেখেছে অনেকবার। এই কথাটা শুনে নেহা আমাকে বলছে যে তাহলে চল তোদের গ্রামেই যাই। গ্রামটা ঘোরাও হবে, একটু আমাদের মাইন্ডটাও ফ্রেশ হবে এবং ওই ভূতের যে কলেজ সেটাও আমরা দেখে নেব। এবার আমি তখন কি বলবো কিছু বুঝতে না পেরে আমি বললাম ঠিক আছে চ, প্ল্যান কর। এইবার সেই দিনকে পর থেকে যেদিনকে এই কথা হলো আর কি, তার থেকে পরের সপ্তাহেই আমাদের প্ল্যান হলো যে আমরা গ্রামে যাব, গিয়ে কয়েকটা দিন থাকবো এবং তখনই আমরা ওই ভূতের যে কলেজ সেটা আমরা দেখবো। এবার আমি বাড়িতে বললাম, আমার বাড়ির যে লোকজন তারা খুশি হলো, কেননা আমি বাড়ি ফিরছি, আমি বাড়ি যাচ্ছি আর কি। তার থেকে বেশি খুশি হয়েছে আমার সাথে আমার দুই বন্ধু যাচ্ছে, তার জন্য আরও তারা বেশি খুশি হয়েছে। এবার ওদের দুজন কিন্তু কলকাতারই ছেলে মেয়ে। এবার আমরা যাই সেখানে, গিয়ে যেদিনকে আমরা পৌঁছালাম তার পরের দিনকেই কিন্তু আমরা ঠিক করলাম যে ওই কলেজে যাব। এবার আমি যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে ভাই দেখ, আমরা যাচ্ছি গ্রামের বাড়ি ঠিক, কিন্তু কোনোভাবেই তোরা দুজনে আমার বাড়ির কোনো লোককেই বলবি না যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওই কলেজ যাওয়া। আমরা ভূতের যে কলেজ সেখানে যাব সেটা কিন্তু কোনোভাবেই ভুল করেও বলবি না, মা বাবার সামনে কারোর সামনেই বলবি না। এবার সেই সময় আমার বাড়িতে আমার বাবা মা, আমার দাদু ঠাকমা এবং আমার কাকা, এই কজন ছিল আর কি। এবার কাকার সেই সময় বিয়ে হয়নি। যেদিনকে আমরা যাই আর কি, পরের দিনকে আমরা রাত্রির তখন 11টা 11:30 বাজে, এই সময় আমরা বেরোই। এবার আমাদের গ্রাম্য এলাকায় 10:30 মানে অনেক রাত। 10টা 15-20 মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, বিছানায় শুয়ে পড়ে আর কি। আমরা 11:30টার সময় আমাদের বাড়ি থেকে বেরোই। আমার হাতে একটা বড় টর্চ লাইট এবং ওদের দুজনের হাতে দুটো মোবাইল, নিজেদের মোবাইল আর কি। এবার যেহেতু গ্রামে অত বেশি ল্যাম্পপোস্ট বা লাইট সেরকম কিছু নেই রাতের বেলা, সেজন্য টর্চ সবার বাড়িতেই রয়েছে, ছোট বড় সব। এবার আমরা সেই লাইট ফাইট নিয়ে আমরা যাই, কাকার একটা বাইক রয়েছে, সে বাইকে করে আমরা তিনজন মিলে যাই। এবার কলেজ
আমাদের বাড়ি থেকে বাইকে করে 20 থেকে 25 মিনিট আমরা গিয়ে গেলাম সেখানে। বাইকটা বাইরে দাঁড় করালাম, দেখলাম একটা বিশাল বড় লোহার গেট কালো রঙের। এইবার আমি এটাও শুনেছি সেই কলেজ নাকি, কলেজের জন্যই নাকি মেদিনীপুরে অনেক ছেলে মেয়ে যেত পড়াশোনার জন্য, মানে কলেজটা এতটাই নাম করা ছিল। কলেজের নাম আমি বলছি না, যারা জানো তারা হয়তো জানো, কিন্তু কলেজের নাম আমি বলছি না। এবার সেই কলেজে লোহার যে গেটটা একদম মেন গেট, সেটা তো বন্ধ যথারীতি স্বাভাবিকভাবেই, এবং তার যে বাইরে লোহা শিকল দিয়ে তালা মারা। এবার কি করে ঢুকবো আমরা? পাশের যে পাঁচিল রয়েছে সে পাঁচিল টপকে আমরা তিনজনে ঢুকলাম। ঢোকার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সামনে একটা বিশাল বড় মাঠ, এবং তার মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, মানে দুই দিকে মাঠ এবং মাঝখানে একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে কলেজ অবধি যাওয়া যায়। এবার কলেজটা ছিল একটা থার্ড ব্র্যাকেট, যেরকম হয় অঙ্কে থার্ড ব্র্যাকেট, ঠিক সেরকম শেপে, সামনের দিকটা খোলা এবং তিন দিকে থার্ড ব্র্যাকেট যেরকম হয় সেরকম হয় একটা বিল্ডিং। এবার আমরা মেন গেটে অবধি যাই কলেজে, গিয়ে দেখলাম দরজাটা বন্ধ, কিন্তু এবার ঠেলা মারতেই হাত লাগাতেই দরজাটা খুলে গেল। কলেজের ভেতর ঢোকার পরেই যেটা আমরা তিনজন প্রথম ফিল করেছিলাম সেটা হচ্ছে একটা পরিবেশ, মানে যেন মনে হচ্ছে কোনো মর্গে ঢুকে গেছে, এতটা ঠান্ডা সেই কলেজের ভেতরটা। আমরা যখন গেছিলাম তখন আগস্ট হবে, আগস্টের গরম খুব একটা কম নয়, কিন্তু কিন্তু ওই কলেজে ঢোকার পরে আমরা যেটা ফিল করলাম সেটা হচ্ছে মারাত্মক ঠান্ডা। তো যাই হোক, আমরা ঢুকলাম। ঢোকার পরে প্রথমে আমার গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে ঘুরে দেখছি, একটা লম্বা করিডোর এবং তার এক পাশে সারি দিয়ে সব ক্লাসরুম, আর একদিকে হচ্ছে ওই বাইরের যাবতীয় দৃশ্য দেখা যাচ্ছে আর কি। প্রত্যেক কটা রুম কিন্তু কোনোটা বন্ধ দরজা, কোনোটা ভেজানো, কোনোটা একদম হাট করে খোলা, এরকম আর কি। প্রত্যেক কটা রুমে একদম পুরো ময়লা ধুলো যাবতীয় বিশ্রী একেবারে অবস্থা। আমরা আমি আর সপ্তক দুজনের সামনে, আর নেহা আমাদের পেছনে। আমরা তিনজন কথা বলতে বলতে যাচ্ছি, লাইট মারছি, এদিক ওদিক দেখছি, এগোচ্ছে। প্রত্যেকটা ব্যালকনি কিন্তু মানে করিডোর আর কি বিশাল লম্বা। এবার আমরা মানে ঢোকার পরে যখন আমরা গ্রাউন্ড ফ্লোরে ঢুকি আর কি, ওই যে গেটটা, কলেজে ঢোকার যে গেটটা, সেটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের যে করিডোর তার একদম মাঝখানে, মানে ঢুকে বাঁ দিকেও যাওয়া যাবে, ডান দিকেও যাওয়া যাবে। এবার আমরা গেছিলাম হচ্ছে ডান দিকে। ডান দিকে যাওয়ার পরে আমরা একদম শেষ মোমেন্টে গিয়ে কোনায় দেখলাম যে একটা সিঁড়ি, যেটা কিনা ওপরে দোতলায় যাচ্ছে। এবার আমরা সিঁড়ি উঠলাম, ওঠার পরে আমরা আরো হাঁটছি। এবার আমরা যেটা তখন দোতলায় গিয়ে আমরা যেটা ফিল করলাম সেটা হচ্ছে নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটু হলেও আলো আধারি ছিল, মানে আমাদের চোখ সয়ে গেছিল, আমরা দেখতে পারছিলাম কি আছে না আছে। দোতলায় যাওয়ার পরে আমরা যেটা দেখলাম একদম কালো কুচকুচে অন্ধকার, মানে সেখানে লাইট ছাড়া যদি কেউ হাঁটা সম্ভব নয়, মানে কিছু না কিছুর সাথে ধাক্কা গুঁতো খেয়ে যাবে আর কি, এরকম এতটাই অন্ধকার। তো যাই হোক, আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে ফার্স্ট ফ্লোরে গিয়ে দোতলায় গিয়ে আমরা হাঁটছি আর কি। এবার এতক্ষণ কিন্তু নেহা অনেক কথা বলছিল আর কি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। আমরা দোতলায় উঠে প্রায় অর্ধেক মতো করিডোর হেঁটে চলে এসেছি, কিন্তু আমরা দুজনে নেহার কোনো গলার শব্দ পাচ্ছিলাম না। তখন সপ্তক পেছনে ঘুরে এই বললে যে কি রে, কিছু বলছিস না? এতক্ষণ কথা বলছিলি, ভয় পাচ্ছিস নাকি? ভয় লাগছে? এরকম করে বলে সে পেছনে করে বলবে বলে, আর ঠিক তখনই সে দেখছে পেছনে নেহা নেই। ও আমাকে ডাকছে, এ ভাই নেহা কোথায়? আমি পেছনে করে দেখলাম সত্যিই নেহা নেই। এবার আমরা তখন দুজনের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তারপর আমার নেহা নেহা বলে ডাক মারতে শুরু করলাম, এদিক ওদিক যাচ্ছে আর ডাক দিচ্ছি, নেহা কোথায় রে, তুই কোথায় গেলি, এরকম করে বলছি। এবার আমাদের মাথায় স্ট্রাইক করলো যে দোতলায় কিন্তু থাকার কথা নয়, কেননা দোতলায় ওঠার পর থেকেই কিন্তু ওর গলা আমরা শুনিনি, ও কোনো কথাই বলেনি। তো আমরা দোতলায় যে রুমগুলো, সেই রুমগুলো আমরা দেখি, তারপরেই সঙ্গে সঙ্গে আমরা চলে যাই গ্রাউন্ডে একতলায়। যাওয়ার পরেই আমরা পুরো ফ্লোর এদিক ওদিক
পুরো তন্ন তন্ন করে প্রত্যেক কটা রুম খোঁজার পরেও আমরা কিছুই পেলাম না। ও নেহার কোনো সারা শব্দ, কোনো টিককে আমরা খুঁজে পাইনি। এবার সপ্তক তখন চিন্তায় পড়ে গেছে যে কোথায় গেল। ও আমাকে বারবার বলছে, ভাই কোথায় গেল নেহা, কোথায় গেল? আমি বলছি, আমি ভাই কি করে জানবো, তুই যেখানে আমিও সেখানে। এইবার আমরা যেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠেছিলাম আর কি, তার পাশে তো আমরা প্রথমবার যাইনি, তার পাশে আমরা যেতে গেলাম। আর তার ঠিক সেই সময় আমরা একটা রুম ক্রস করার সময় শুনতে পেলাম সেই রুম দিয়ে দরজা ধাক্কানোর শব্দ আসছে। রুমের ভেতর দিয়ে দরজা ধাক্কানোর শব্দ আসছে। আমরা ওই রুমের সামনে গেলাম, দরজাটা খুললাম, দেখলাম সেটা একটা বাথরুম, এবং বাথরুমের একদম শেষ প্রান্তে একটা বাথরুম রয়েছে। সেখানে কেউ ভেতর থেকে ভীষণ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, খোল, আমাকে খোল। এইবার এটা সপ্তক প্রথমে দেখেছিল এবং আমাকে বলছে, ভাই ভাই নেহা এখানে। আমি আর সপ্তক দুজনে দৌড়ে যাই, গিয়ে দরজাটা খোলাতেই সেখান থেকে নেহা বেরিয়ে আসে এবং আমাকে আর সপ্তক দুজনকে মারধর করা শুরু করে এবং বলছে, তোরা এত বাজে আমি জানলে তোদের সাথে আসতাম না। বললাম, কেন, কি হয়েছে? তখন সে বলছে, তোরা দুজনে আমাকে এই বাথরুমে নিয়ে এলি, তারপর দরজা বন্ধ করে দিয়ে চলে গেলি তোরা। আমি তখন থেকে বারবার বলছি যে দরজাটা খোল, দরজাটা খোল, আমার ভয় লাগছে, আর তোরা দরজা বন্ধ করে দিয়ে চলে এসেছিস। আমি আর সপ্তক দুজনের দিকে তাকিয়ে একদম লিটারালি অবাক হয়ে গেছিলাম। বললাম, তুই কী সব বলছিস? আমরা তোর সাথে তো সিঁড়ি দিয়ে উঠলাম, তারপর আমরা দুতলায় গেলাম, আমরা বাথরুমে এদিকে তো আসিনি। আমরা তো যখন দুতলায় গিয়ে দেখছি তুই আমাদের সাথে নেই, পেছনে নেই, তখন গিয়ে আমরা নিচে এসে এই বাথরুমে এসে দেখলাম তুই শব্দ করছিস, তুই আওয়াজ করছিস, সেই জন্য আমরা এসে দরজা খুললাম। আমরা কখন এই বাথরুমে এলাম? আমরা তো প্রথমবার এলাম। তখন নেহা আমাদের কথা শুনে বলছে, আর কি মারছিস তুই আমার সাথে? সপ্তককে বলছে আর কি, আর কি মারছিস তুই আমার সাথে? এত রাতের বেলা, এত একটা জানিস না এখানে একটা ভুতুরে জায়গা, তুই এরকম আমাদের সাথে এরকম করছিস, আমার সাথে এরকম করছে। মানে ও আমাদের কথা বিশ্বাস করতে পারছে না, আর আমরা ওর কথা বিশ্বাস করতে পারছি না। এইবার ও আমাকে বলছে, আমি এখানে তোরা আমাকে বাথরুমে আটকে দিয়ে চলে গেছিস, তারপর এখানে কেউ একজন এসেছিল। আলাম, কে এসেছিল? বলছে, আমি জানি না কে, কিন্তু আমি শব্দ পেয়েছি। শব্দ জিজ্ঞেস করছে, কেমন শব্দ? তখনও বলছে, নুপুর পরে হাঁটার শব্দ, যেন মনে হচ্ছে কেউ এই ওয়াশরুমের ভেতরে দূর থেকে নুপুর পরে হেঁটে ওয়াশরুমে ঢুকেছে এবং ওয়াশরুমটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখছিল, হাঁটছিল আর কি। এবার এই কথাটা শোনার পরে সপ্তক আর আমি দুজনেই অবাক হয়ে যাই। তখন আমি বললাম, তুই তাহলে কল করলি না কেন আমাদেরকে? তখন ও ফোনটা বার করে আমাদেরকে দেখায় আর বলে যে, দেখ, আমার মোবাইলে একটা ফোনের টাওয়ার নেই, টাওয়ারের দাগটাই উড়ে গেছে। আমরা দুজনে ফোন, আমি আর সপ্তক দুজনে ফোন বার করে দেখি, আমাদের ফোনেও সেম প্রবলেম, টাওয়ারের যে নেটওয়ার্কের যে সিম্বল সেটাই উড়ে গেছে। এবার আমরা ওখান থেকে বেরোনোর পরে আমরা আবার দুতলায় যাই। আমি সেই সময় সপ্তক এবং নেহা দুজনকেই বলি যে, দেখ, এখান থেকে বেরিয়ে যাই ভাই, আমরা একটা হিন্ট পেলাম এখান থেকে বেরোনোর, জায়গাটা কিন্তু ভালো না, সবাই বলে ভালো না, বেকার জোর করে এখানে থাকার কোনো মানে হয় না, চল আমরা বেরিয়ে যাই। নেহা তখনও বলে যে, এসেছি যখন ভাই একটু ঘুরে যাই। এরপরে আমরা তিনজন আবারও উপরে যাই দোতলায়। যাওয়ার পরে আগেরবার আমরা হাফ অব্দি এসেছিলাম, তারপর দেখেছিলাম নেহা নেই। এইবার আমরা হাফেরও কম বা হাফ অব্দি আসি এবং দেখছি নেহা কিন্তু তখন আবারও কথা বলছিল, কিন্তু ওই হাফ অব্দি আসার পরে আবারও আমরা দেখছি যে নেহা চুপ করে গেছে। সপ্তক আবার পেছনে ঘুরে তাকায়, সে দেখছে যে আমাদের থেকে, আমরা হাফ অব্দি এসছি আমি আর সপ্তক, কিন্তু নেহা আমাদের থেকে প্রায় 7 থেকে 8 পা দূরে দাঁড়িয়ে রয়েছে। নেহাকে ওরকম করে দাঁড়ানো দেখে সপ্তক আমার দিকে তাকিয়ে আমাকে হাত দিয়ে ডেকে বলে যে, দেখ নেহা ওরকম করে কেমন করে দাঁড়িয়ে পড়েছে। এবার আমি ডাকছি, নেহা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে দেখে নিই, তাড়াতাড়ি করে বেরোই, বেকার এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই, এমনি করে বলেছি। আর সপ্তকও তাই বলছে, নেহা আয় না, তাড়াতাড়ি চল। নেহার মধ্যে কোনো সারা শব্দ নেই, কোনো নরণচরণ নেই। নেহা দুটো হাতকে স্ট্রেট করে দাঁড়িয়ে রয়েছে, আর তার মাথার চুলগুলো খোলা, যেগুলো
দুই দিকে ঝুলছে এবং তার মাথাটা কিন্তু নিচের দিকে করা, মানে নিচের দিকে কিছু তাকিয়ে সে দেখছে। আমার আর সপ্তকের দুজনেই স্পষ্ট মনে ছিল যখন আমরা ওই একদম যে মেন গেট, লোহার কালো রঙের গেটটা আমরা বলছিলাম বাইরে দিয়ে তার শিকল দিয়ে তালা বন্ধ, তখন ঢোকার আগে সপ্তক নেহাকে বারবার বলেছিল যে তুই চুলটা কিন্তু ঠিক করে বেঁধে নে, কারণ চুল খুলে ভেতরে ঢুকিস না। আর নেহাও সপ্তকের কথা শুনে চুলটা ভালো করে বেঁধে নিয়েছিল। কিন্তু এখন দেখছি নেহার চুল কিন্তু খোলা। এবার সপ্তক যখন নেহার দিকে এগোতে যায়, কিরে নেহা তুই শুনতে পাচ্ছিস না, চল না তাড়াতাড়ি করে নি, দেখে নি যা দেখার, চল তাড়াতাড়ি এখান থেকে বেরোই। এই বলে 2-3 পাশে এগিয়েছে নেহার দিকে। আর ঠিক সেই সময় নেহা পেছনে ঘুরে একদম পুরো পাই পাই করে দৌড়, সে 2 তলা থেকে সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় চলে যায়। আমার হাতের যে বড় টর্চ লাইট, আমার সে লাইটটা নেহার দিকে কনস্ট্যান্ট রাখা রয়েছে, মানে মেরে রেখেছি। আমি দেখলাম নেহা পেছনে ঘুরে যেই স্পিডে উপরে গেছে আর কি, ওটা মানুষের পক্ষে সম্ভব নয়। অত স্পিডে যাওয়া মানুষের পক্ষে সম্ভব একেবারেই নয়। সপ্তক আমার দিকে তাকিয়ে, আমি সপ্তকের দিকে তাকিয়ে, আমরা দুজনে বুঝতে পারলাম না যে কি হলো। ও ওরকম করে দৌড়ে কোথায় গেল উপরে। সপ্তক নেহা নেহা বলতে বলতে পেছনে ছুট লাগিয়েছে, আর আমি তার পেছনে। আমরা দুজনে 3 তলায় গেলাম, গিয়ে দেখছি সেখানে কেউ নেই। করিডোর পুরো ফাঁকা এবং ঘন অন্ধকার সেই পুরো করিডোরে ছেয়ে রয়েছে। প্রত্যেকটা রুম দেখছি, কোনো রুমে নেহার কোনো টিকি আমরা খুঁজে পাচ্ছিলাম না। একদম লাস্টে 3 তলার যে করিডোর, সেই করিডোরের একদম লাস্টে যে রুমটা রয়েছে, সেই রুমের সামনে আমরা যেতেই একটা শব্দ পেলাম। সেটা একদম অস্বাভাবিক একটা শব্দ, যেন মনে হচ্ছে কেউ কোনো কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কোনো শক্ত কিছু হাড়গোড় টাইপের কিছু চিবিয়ে খাচ্ছে। সেই শব্দটা পাওয়া মাত্রই সপ্তক সেই রুমের সামনে দাঁড়িয়ে পড়ে এবং তার সাথে আমিও। আমরা দরজাটা হালকা করে খোলাতেই আমরা দেখলাম সেটা একটা কোনো ক্লাসরুম হবে। ক্লাসরুমের মধ্যে যে বেঞ্চ থাকে সেখানেও কিন্তু অনেক বেঞ্চ রয়েছে। এবার সপ্তক জাস্ট একটুখানি ঝলক মেরে আবার বেরিয়ে এসে আমাকে এই কথাগুলো বলে যে এটা একটা ক্লাসরুম, অনেকগুলো বেঞ্চ রয়েছে। এবার আমি আর সপ্তক দুজনে সেই সময় দাঁড়িয়ে কথা বলি। আমি সপ্তককে বলছি যে চল ভাই এখান থেকে বেরোই, বেরিয়ে আমরা কাউকে নিয়ে আসি। আর সপ্তক তখন বলছে তুই কি পাগল হয়ে গেছিস, নেহা এখানে আটকে রয়েছে, ওকে কেমন করে দৌড়ে পালিয়ে গেল তুই দেখলি না, ও কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, ওকে ছেড়ে আমরা চলে যাবো, তুই পাগলের মতো কথা বলছিস, সেরকম করে আমাকে বলে। এরপরে শব্দটা ধীরে ধীরে বাড়তে থাকছে, মানে একটা তীব্র হতে থাকছে। এই শব্দটা শুনে আমি আর সপ্তক দুজনে রুমের ভেতরে জাস্ট অল্প একটু 1 পা জাস্ট ঢুকেছি। আর আমরা দেখছি যেটা আমাদের দেখা একেবারেই কথা ছিল না। 2টো বেঞ্চের মাঝে, মানে পাশাপাশি 2টো বেঞ্চের মাঝে যে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে নেহা বসে রয়েছে, পা দুটোকে ছড়িয়ে সামনের দিকে ছড়িয়ে বসে রয়েছে এবং তার মাঝখানে একটা কিছু পড়ে রয়েছে, আর তার হাতে একটা মাথা, এটা বিড়ালের মাথা রয়েছে তার হাতে, যেটাকে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, যার হাড়গোড়ের শব্দে কটমট করে শব্দগুলো আসছিল, যেগুলো আমরা পাচ্ছিলাম। আর বাকি শরীরটা তার 2টো পায়ের মাঝখানে রয়েছে। সে একটা কুর্তি আর একটা জিন্স পরেছিল, তার জিন্স আর কুর্তি বুকের সামনেটা রক্তে লাল হয়ে গেছে এবং তার মুখ আর হাত সম্পূর্ণ রক্ত লাল হয়ে গেছে। তার চুলগুলো তখনও 2 দিকে ঝুলছে খোলা অবস্থায় এবং তার চোখে কোনো রকম কোনো মণি নেই, একদম সাদা চোখ। সেই মনে হচ্ছে যেন চোখে ছানি পড়লে যেরকম হয়, কুকুরদের চোখে ছানি পড়লে যেরকম হয়, ঠিক সেরকম সাদা চোখ। এবং তার হাত, মুখ, কুর্তি, জিন্স সমস্ত কিছু রক্তে লাল হয়ে গেছে এবং সে ওই হাতের মধ্যে বিড়ালের মাথাটাকে নিয়ে সানন্দে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমরা দুজন সেই দৃশ্য দেখে আবার রুমের বাইরে এলাম। আমি বললাম যে ভাই এইটুকুনি তো বুঝতে পারলি যে নেহার মধ্যে নেই, নেহার মধ্যে কিছু না কিছু ভর করেছে, না হলে নেহা এগুলো করে না।
তখন সপ্তক বলছে আমি বুঝতে পারছি, কিন্তু ভাই আমাকে এখান থেকে ওকে ছেড়ে বেরোতে বলিস না, আমি যাব না। আমি ওকে বললাম যে দরজাটা আমরা বাইরের দিক দিয়ে দিই, দিয়ে আমরা তাড়াতাড়ি করে বাইকে করে আমাদের বাড়ি যাই, গিয়ে আমরা আমার বাবা কাকাকে ডেকে নিয়ে আসি, ওরা কিছু হলেও করতে পারবে, আমরা কিচ্ছু করতে পারবো না ভাই। এই কথাটা শোনার পরেও সপ্তক একবারের জন্যও নেহাকে ছেড়ে যাওয়ার জন্য রাজি ছিল না। ও বলল আমাকে যে তুই এক কাজ কর, তুই চলে যা, তুই পারলে তোর বাবা কাকাকে ডেকে নিয়ে আয়, আমি নেহার সাথে এখানেই রয়েছে। আমি বললাম তুই কি পাগল, ও তোকে ছেড়ে দেবে, ও তোকে জীবন তো ছাড়বে, ও যাই হয়ে যাক ভাই, আমি নেহাকে ছেড়ে যাবো না। এই বলে কথাটা বলার পরেই সে নেহার কাছে চলে যায় দৌড়ে। আমি ওকে ধরতে গিয়েও ধরতে পারলাম না। ও নেহার কাছে চলে যায় এবং ও নেহার সামনে গিয়ে দাঁড়িয়ে, নেহা তুই কি করছিস এসব, চল ওঠ, আমি বাড়ি যাবো, এমনি করে বলতে থাকে। প্রথম দুবারে নেহা কোনো সাড়া শব্দ দেয়নি। 3 নম্বর বারে নেহা মাথা তুলে সপ্তকের দিকে তাকায় এবং সে এমন ভাবে তাকিয়ে রয়েছে, ফ্যাল ফ্যাল করে একটা বোকা বাচ্চা যেরকম হয় আর কি, হ্যাবলাকান্তর মতো তাকিয়ে রয়েছে, যেন সে সপ্তককে চিনতেই পারছে না। সপ্তক তার কাছে অচেনা লাগছিল সেই সময়, এবং তার হাতে তখনও সেই মাথাটা রয়েছে এবং সে এমনভাবে তাকিয়ে দেখছে যেন একটা অচেনা মানুষ তার সামনে এসে গেছে আর কি। তো তারপর যখন সপ্তক আবারও চিল্লিয়ে বলে, কে তুই উঠবি না, ওর তাড়াতাড়ি, বলছি না তখন থেকে বাড়ি যাবো, চল বাড়ি যাই, এরকম করে চিল্লিয়ে বলার পরে নেহা তার হাতের মাথাটা রেখে দেয় এবং উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পরেই তখনও কিন্তু নেহা সপ্তকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এবার সপ্তক তার দুটো হাত নেহার 2 কাঁধে রেখেছে, রাখার পরে বলছে চল চল, কি হয়েছে, তো কিচ্ছু হয়নি, চল আমার সাথে, চল বাড়ি যাই। এই বলে যখন সপ্তক আর একটা হাত, নেহার একটা হাত ধরেছে আর কি, তার বাঁ হাতটা দিয়ে নেহার ডান হাতটা ধরে বলে চল বাড়ি যাই, এই বলে টান দিয়েছে। আর ঠিক সেই সময় নেহা তার অন্য হাতটা দিয়ে সপ্তকের হাতটাকে ধরে ছাড়ায়, তার যে হাতটা ধরেছিল সে হাতটা ছাড়িয়ে দেয় এবং একটা ধাক্কা মারে, জাস্ট লিটারালি একটা ধাক্কা মারে, আর সপ্তক ছিটকে পড়ে দূরে, প্রায় অনেকটা দূরে সপ্তক ছিটকে পড়ে এবং তার মাথাটা লেগেছিল ওই যে বেঞ্চগুলো রয়েছে সেই বেঞ্চের পায়াতে, কাঠের বেঞ্চ, সেই বেঞ্চের পায়াতে সপ্তকের মাথাটা গিয়ে লাগে। এবং আমি দেখলাম সপ্তক ওখানেই, যেখানে সে পড়ে, যার মাথাটা লাগে আর কি, সেখানেই সে লুটিয়ে পড়ে যায় মাটিতে, মেঝেতে। আমি সেই সময় সপ্তক এবং বলে চিল্লিয়ে উঠি, আর দেখলাম নেহা আমার দিকে তাকায় এবং একটা ক্ষিপ্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে, যেন সে প্রচন্ড পরিমাণে আমার উপর রেগে রয়েছে, ঠিক আছে। এবং সে যেমন কুকুররা দাঁত খেঁচায় রেগে গেলে ঠিক সেরকম ভাবে দাঁত খেঁচাতে খেঁচাতে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। প্রথম 2-3 পা সে কিন্তু এগিয়ে আস্তে আস্তে আসছিল, তারপর দেখলাম সে কিন্তু দৌড় দিয়েছে আমার দিকে আসার জন্য। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরোই, দরজাটা দিই এবং বাইরে যে ছিটকানি সেটা লাগিয়ে দিই। আর আমি তখন কোনো দিকে না তাকিয়ে দৌড়ে সেই কলেজের বাইরে আসার জন্য দৌড়াতে লাগলাম। সিঁড়ি দিয়ে নামছি, আর আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আমি একা নেই, আমার পাশে আরো কেউ রয়েছে। শুধু মানে আরো কেউ বলতে একজন না, আরো অনেকে রয়েছে আমার পাশে, আমার পেছনে, যারা আমার সঙ্গে সঙ্গে আমার নিচে নামছে। আমার যে হাঁটার শব্দ সেটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু তার সাথেও আরো কয়েক জোড়া পায়ের হাঁটার শব্দ আমি শুনতে পারছিলাম না। কিন্তু আমি কোনোভাবেই পেছনের দিকে তাকাতে রাজি ছিলাম না। আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে ওই বড় উঁচু পাঁচিল ক্রস করে আমার বাইকের স্টার্ট দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে আসি এবং বাবাকে কাকাকে ডাকি, দেখে ওদের পুরো ঘটনা বলি। বলার পরে বলি চলো তোমরা ওদেরকে দুজনকে বার করতে হবে। এবার কাকা তার দুটো বন্ধুকে ডাকে। এবার আমি, বাবা, কাকা এবং আমার কাকার 2 বন্ধু, 3-5 জন মিলে
3টে বাইকে করে আমরা আবার সেই কলেজে আসি। প্রায় ততক্ষণে 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, মানে আমি ওখান থেকে কলেজ থেকে বেরিয়ে বাড়িতে এসেছি, আবার যাচ্ছি আর কি, পুরো 1 ঘন্টা ক্রস হয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম, জানি না আমি ওদের দুজনকে জীবন্ত পাবো কিনা, মানে ওরা আদৌ বেঁচে আছে কিনা আমি সেটা জানতাম না সেই সময়। আর প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, আমি ঠাকুরকে অনবরত লাগছিলাম যে ওরা যেন বেঁচে থাকে, ওদের যেন কিছু না হয়। আমরা তাড়াতাড়ি করে সেখানে যাই, যাওয়ার পরে সেই রুমটায় যেখানে আমি ওদের দুজনকে বন্ধ করে দিয়ে গেছিলাম, সেই রুমটা খুলি, দেখছি সেখানে সপ্তক নেই এবং সেখানে নেহাও নেই। পুরো ক্লাসরুমটাতে কোথাও ওরা দুজন ছিল না, কিন্তু যেখানে নেহা বসে বসে সেই রক্ত মাংসগুলো খাচ্ছিল আর কি, বিড়ালের শরীরটাকে চিবিয়ে চিবিয়ে, সেখানে কিন্তু ওর শরীরের যে রক্ত এবং মাথা, তার যে শরীরের দেহা অবশিষ্টাংশ যেগুলো ছিল, হাড়গোড়, সেগুলো কিন্তু পড়েছিল। এইবার আমি এটা বুঝতে পারছিলাম না যে ঘর তো আমি বাইরে দিক দিয়ে দরজা দিয়ে লাগিয়ে গেছিলাম, তাহলে ওরা দুজন বেরোলো কি করে? ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, প্রত্যেক কটা ফ্লোরে, প্রত্যেক কটা রুম আমরা 5জন মিলে দেখি। আমরা দুটো ভাগে ভাগ হয়ে গেছিলাম, আমি, বাবা আর কাকার একটা বন্ধু, এবং কাকা আর কাকার আরেকটা বন্ধু, দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে আমরা প্রত্যেক কটা ফ্লোরে, প্রত্যেক কটা রুম আমরা দেখি। কোথাও দুজনের ছিল না। প্রায় ওদের দুজনকে খুঁজতে গিয়ে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে, কিন্তু আমরা কাউকে কোথাও খুঁজে পাইনি। লাস্ট অপশন আমাদের কাছে ছিল ছাদ। বাবার কাকার যে একটা বন্ধু, সেই আমাদের বলে যে চল, লাস্ট অপশন ছাদ, সেখানে একবার গিয়ে দেখে আসি। আমরা সবাই মিলে সেখানে যাই। দেখলাম ছাদের দরজাটা হাট করে খোলা, আর ছাদে ঢুকতেই যেটা আমরা দেখি সেটা হচ্ছে নেহা আর সপ্তক দুজনেই ছাদের একবারে মাঝখানে সেন্সলেস অবস্থায় একদম বেহুশ হয়ে পড়ে রয়েছে। দুজনকে অনেকবার ডাকার পরেও তার দুজনের মধ্যে কোনো জ্ঞান ফেরে না। এবার 50-60 বছরের পুরনো একটা বিল্ডিং, একটা কলেজ, সেখানে জল পাবো এই আশা আমরা করিনি। দুজনকে তৎক্ষণাৎ কাঁধে তুললাম, যেহেতু নেহার শরীরটা খুবই হালকা আর কি, খুব রোগা একটা মেয়ে, ওকে আমি কোলে তুললাম। আর সপ্তককে আমার কাকা আর কাকার একটা বন্ধু দুজন মিলে কাঁধে তুললো। এই দুজনকে আমরা 5জন মিলে নিচে নিয়ে আনছি। আমরা যখন নিচে আনছিলাম দুজনকে, শুনছিলাম একটা পায়ের নুপুরের পরে হাঁটার শব্দ, ঠিক যেরকমটা আমাদের নেহা শুনেছিল বাথরুমের মধ্যে, ঠিক সেরকম আমরা সেই নুপুর পরা পায়ের হাঁটার শব্দ অনবরত পাচ্ছি, যেটা কিনা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সাথে সাথে নামছে। এইবার বাবা বলছে যে যাই হয়ে যাক, যতই শব্দ পাস পেছনে ঘুরে তাকাবি না। আমরা সবাই সামনে আর বাবা আমাদের সবার পেছনে। নুপুরের শব্দটা কন্টিনিউ হয়েছে যতক্ষণ না আমরা সেই কলেজ থেকে বেরিয়েছি। কলেজ থেকে বেরোনোর পরে কিন্তু আমরা কিছু শব্দ পাইনি। তারপর আমরা কোনোভাবে সেই কলেজ থেকে কলেজের পাঁচিল টপকালাম এবং ওদের দুজনকে আমরা বাইকে করে নিয়ে এসে আমাদের ঘরে চলে এলাম। তারপরে ধীরে ধীরে প্রথমে সপ্তকের জ্ঞান ফেরে। সপ্তক ও বলছে যে নেহা কোথায়, নেহা কোথায়, এরকম করে বলে ওঠে। আমরা বললাম নেহা ঠিক আছে, তুই ঘুমু, কাল সকালে কথা বলবি। তারপর সে তার শরীরে এতটাই ব্যথা ছিল, বেদনা ছিল আর কি, যে ওকে একবার জাস্ট বলেছি ঘুমো, আর ও সঙ্গে সঙ্গে পড়েই ঘুমিয়ে পড়েছে। নেহার কিন্তু সেদিনকে রাতে জ্ঞান ফেরেনি, পরের দিন সকালবেলা দুজনে জ্ঞান ফেরে, এবং নেহার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল এবং ওর প্রায় 2 দিন কন্টিনিউয়াসলি বমি হয়ে গেছে। আর বমি যে হচ্ছিল একদম বাজে বমি। আর সপ্তাহ পরের দিন থেকে ঠিক ছিল, কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথা ছিল আর কি। আমরা যখন ওদেরকে জিজ্ঞেস করছি যে তোদের দুজনকে উপরে কে নিয়ে গেল, ওদের মধ্যে কেউ কিছু বলতে পারছে না। সপ্তাহ বলছে যখন ওর ওইটুকুনি মনে আছে যে যখন নেহা ওকে ধাক্কা বেড়েছিল এবং তার মাথাটা গিয়ে লেগেছিল ওই কাঠের পায়াতে, ব্যাস, তারপরে কি হয়েছে ও কিচ্ছু জানে না। এবং তার সপ্তাহকে পিঠে আর কি প্রচণ্ড পরিমাণে কাটার দাগ, আঁচড়ের দাগ ছিল। প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ নেহা এবং সপ্তাহ আমাদের বাড়িতে ছিল। পুরো শরীর ঠিক হয় এবং তারপরে একটা পীর বাবার কাছে আমার মা এবং আমার ঠাকুমা দুজন মিলে ওকে দুজনকে নিয়ে যায় ঝাড়ায়,
তারপরে ওরা দুজন বাড়ি ফেরে। সমস্যা কিছু হয়নি তারপরে আর। তো এটাই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlog00@gmail.com ইমেল। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।